বন্ধুগণ নমস্কার। আমি শীতাংশু বলছি। আমি কিছুদিন যাবৎ একটা বিষয় ভাবছিলাম যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে এত বৈরিতা পোষণ কেন করলেন। ইদানিংকালে সেটা আরও প্রমাণ হয়ে গেছে যে ভারতে একটা আনরেস্ট তৈরি করার জন্য ডিপ স্টেট ভীষণভাবে কাজ করছে। এখন এই ডিপ স্টেটের ভিতরে বা পিছনে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে কি না সেটা এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ ডিপ স্টেট অ্যাকচুয়ালি কী? ডিপ স্টেট অ্যাকচুয়ালি আমেরিকার বেশ কিছু বড় বড় কোম্পানি, আর্মস লবি, ফার্মা লবি, এরা নিজেদের মতো করে সারা পৃথিবীতে ব্যবসা করতে চায়। সেই জন্য তারা সারা পৃথিবীর বিভিন্ন সরকারটাকে তাদের পক্ষে নীতি নির্ধারণের জন্য প্রয়াস করে। এখন ডোনাল্ড ট্রাম্প এই ডিপ স্টেটের হাতের পুতুল, নাকি তিনি ডিপ স্টেটকে এইভাবে ভারতকে একটা অস্থির পরিস্থিতিতে নিয়ে আসার জন্য পরোক্ষে সমর্থন করছেন, সাহায্য করছেন, বা ভেতর থেকে তিনি উস্কাচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, সেইটা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা কিন্তু দরকার। কারণ দেখুন, আজকের ঘটনা যেটা দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে ভারতীয় ন্যাশনালিস্ট তাদের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট বন্ধ করে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন যে মেটা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টকে ডিসেবল করে দিয়েছে। প্রধানমন্ত্রীর যে ইনস্টাতে যে ছোট্ট মেসেজটা, 2 মিনিট 3 মিনিটের মেসেজটা, যেটা 303 মিলিয়ন সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে যে কোনো একটা ভিডিওর যে লিসনার বা ভিউয়ার্স, এটা রেকর্ড ভেঙে দিয়েছে, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ফেসবুকেও বিভিন্ন ন্যাশনালিস্ট যারা ভারতের, তাদেরও অ্যাকাউন্টকে ড্রপ ডাউন করে দেওয়া হচ্ছে। এবং সেই নিয়ে খুব সমালোচনা শুরু হচ্ছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া আজকে, সেখানে দেখা যাচ্ছে মেটা তো জুকারবার্গের মালিকানা। সেই জুকারবার্গ, যিনি ভারতবর্ষে একসময় এসে তিনি এখানে বিভিন্ন যে অ্যান্টি বিজেপি, বিশেষত লেফট লিবারেল লবির সঙ্গে তিনি দাঁড়িয়ে মিটিং করে গেছিলেন, ফটো তুলে দিয়েছিলেন, পোস্ট দিয়ে গেছিলেন, সেসব কেউ কিন্তু ভুলে যায়নি। তো বিষয়টা হচ্ছে যে হঠাৎ এরকম একটা পরিস্থিতি কেন চাইছে? এটা কি ডোনাল্ড ট্রাম্পের একটা মস্ত বড় ভুল নয়? সেটাই মনে রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্প একটা সময় যাকে বলেছিলেন বিশ্বের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মোদিজি, হঠাৎ তার প্রতি রুষ্ট হলেন কেন? রুষ্ট হওয়ার তো কোনো কারণ নেই। মোদিজি আজ পর্যন্ত কোনো অন্য দেশের রাষ্ট্রীয় নেতার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। অথবা মোদিজির এই যে পপুলারিটি সারা বিশ্বে, এই পপুলারিটিরাই কি ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়ে গেছে? ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীজির একটা ব্যাপক জনসমর্থন, 100 কোটি লোকের জনসমর্থন, কেন্দ্রীয় সরকার, এতগুলি রাজ্যে সরকার, অধিকাংশ রাজ্যে সরকার, 28টার মধ্যে 20-22টা রাজ্যে সরকার, এইটা কি তার কাছে একটা হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে? কেন সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীজি এত বেশি পপুলারিটি পাচ্ছেন? সেটা একটা কারণ হতে পারে। অথবা ট্যারিফটা কি একটা কারণ? তিনি গোড়ার থেকে শুরু করলেন ট্যারিফ নিয়ে, এত পার্সেন্ট ট্যারিফ, অত পার্সেন্ট ট্যারিফ, ভারতে এই করবো, ভারতে এই করবো, সেটা দীর্ঘদিন ধরে এটা কিন্তু করলেন। যদি বিভিন্ন মিটিংয়ে কথা হয়েছে, ফটোশ্যুট হয়েছে, আলাদা করে দুই দেশের সম্পর্কের ব্যাপারেও কথা হয়েছে, কিন্তু বরফ খুব একটা গলেনি। এবং তার পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একজনের বিজনেস লবির একটা চাপও। ধরুন এই ডেয়ারি লবি বা ফার্মার্স লবি, ভারতে যে সমস্ত কৃষি উৎপাদন হয়, সেই উৎপাদনগুলো ভারত অন্য দেশ থেকে নেবে কেন? আর তা যদি কিনে, তাহলে ভারতের যে কৃষকদের যে উৎপাদন, সেটা তাহলে কোথায় বিক্রি করবে? একটা ইন্টারনাল কনজামশন, যদি ইন্টারনাল প্রোডাকশান থেকে মিট না হয়, তো ইন্টারনাল প্রোডাকশানটা যদি ইন্টারনাল কনজামশনকে মিট করতে পারে, তাহলে সেই যে ইন্টারনাল নিড যেটা, সেই নিডটা বাইরে থেকে ভারত আনবে কেন? এটা তো বড় প্রশ্ন।
তো সেই ট্যারিফটা নিয়ে তিনি দীর্ঘদিন খেলছেন। মাঝে মাঝে কখনো 50% চাপাচ্ছি, কখনো 100% চাপাচ্ছি, কখনো কমাচ্ছি। অর্থাৎ কোনো একটা স্থির নির্দিষ্ট নীতি নিয়ে তিনি ট্যারিফ সংক্রান্ত বিষয় নিয়ে ভারতের সঙ্গে কিন্তু দর কষাকষি করছেন না। দর কষাকষির কোনো ঠিক মাত্রাও খুঁজে পাওয়া মুশকিল। শুধু ভারত বলে নয়, বিভিন্ন দেশের সঙ্গে তাই হচ্ছে। চীনের সঙ্গে হয়েছে, মেক্সিকোর সঙ্গে হয়েছে, কানাডার সঙ্গে হয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে। এবং তাতে যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার খুব একটা লাভ হয়েছে তা কিন্তু হয়নি। লাভ ইন দ্য সেন্স আমি হচ্ছে আর্থিক লাভ, অর্থাৎ বিজনেস সংক্রান্ত লাভ, তা কিন্তু হয়নি। বা ডোনাল্ড ট্রাম্পের যে দেশের মধ্যে জনসমর্থন, পপুলারিটি, সে পপুলারিটি যে বেড়েছে তাও কিন্তু বাড়েনি। কিন্তু তা সত্ত্বেও তিনি এই খেলাটা খেলে যাচ্ছেন। এখন ধরো সোজা কথা বলছি, আজকে যে ইরানের সঙ্গে তিনি প্রথমে ইসরায়েলকে দিয়ে যুক্তরাষ্ট্রকে নিজে সরাসরি যুদ্ধে নেমে গেলেন, এর পেছনে তার কী লজিক কাজ করে, তাই না? কী লজিক কাজ করে? তার বেসগুলো তিনি ভেবেছিলেন যে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যে, জিসি কান্ট্রিতে তার যে বেসগুলো আছে সেই বেসগুলোর জন্য তিনি একটা মোটা টাকা আমেরিকা পায়, সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই থেকে একটা বিজনেস ট্রানজ্যাকশন হয়। সেটার স্বার্থে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলেন, না হরমুজ প্রণালীকে দখল করার জন্য যুদ্ধ শুরু করলেন, না ইসরায়েলের কথা ইরানকে সাহায্য করার জন্য যুদ্ধ শুরু করলেন? সেটাই তো আজ পর্যন্ত পরিষ্কার হলো না। হয়েছে কি? হয়নি তো। এতে তার লাভই বা কী হয়েছে? আর্থিক লাভ কী হয়েছে? কিছুই তো হয়নি। জনমত কি বেড়েছে? বাড়েনি তো। নভেম্বর মাসে নির্বাচন আছে। নির্বাচনে যদি হেরে যান, মধ্যবর্তী নির্বাচনে, তাহলে তার সরকারে থাকা না থাকা মূল্যহীন হয়ে যাবে। তার কোনো কথাই আর কিন্তু চলবে না। যদি তিনি সেটা বলে দিয়েছে আমি মানব না, তো মানবেন কি না আইন, সংবিধান, আমেরিকার সংবিধান, সেটা তিনি জানেন। সুপ্রিম কোর্টে এসব নিয়ে, আমেরিকান সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটা বিষয় কিন্তু বেশ জোর ধাক্কাও খেয়েছেন। কিন্তু তার যে অভ্যাস, সে অভ্যাসে পরিবর্তন হয়নি। হি হ্যাজন্ট চেঞ্জ হিজ বিহেভিয়ার অর দ্য অ্যাপ্রোচ অফ ডিলিং উইথ আদার কান্ট্রিজ। হিউমিসিক্যাল সিদ্ধান্ত নেওয়া তার একটা হ্যাবিচুয়াল ব্যাপার হয়েছে। আর অনেকে বলেন এটাই তার আর্ট। তো যাই হোক, তার আর্ট তার কাছে বজায় থাকুক। কিন্তু আমি যেটা আলোচনা করতে চাইছি, দেখুন, আজকে যদি ভারতকে যথেষ্ট বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক রেখে শুরুর থেকে ভারতের যে ব্যবসা সংক্রান্ত সুবিধা অসুবিধা বুঝে যদি ট্যারিফটা সেটেল করতেন, তাহলে আমেরিকারও লাভ হতো, ভারতেরও লাভ হতো। সম্পর্কটায় এত চিড় খেত না, বরফ জমতো না। ভারত বা ভারতবাসীও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জিতে আসার পর যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল, যেহেতু তিনি আমেরিকাতে লিবারেল এবং লেফট লবিটাকে পরাস্ত করে জিতে এসেছিলেন দ্বিতীয়বারের জন্য, সেই জন্য ভারতের যে ন্যাশনালিস্টরা তারা খুব খুশি ছিল। আমি নিজেও প্রথমের দিকে ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক ছিলাম, সোশ্যাল মিডিয়াতে অন্তত। কিন্তু পরবর্তীকালে আমার মানুষে যে এই মানুষটির বিশ্বাসযোগ্যতা কিন্তু খুবই কম। তার মানে শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বেই তার এখন বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলেছে। এখন যদি ইন্ডিয়ার সঙ্গে যদি সম্পর্কটা যদি ভালো রাখতেন, তাহলে কী হতো? ইন্ডিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। ইরানের 56 পোর্ট ইন্ডিয়া ডেভেলপ করেছে। শুধু পাকিস্তান এবং চীন ছাড়া ভারতের সঙ্গে সব দেশের সম্পর্ক কিন্তু ভালো। ভারত যেভাবে সাহায্যের হাত নিয়ে কোভিডের সময় পৌঁছে গেছিল, ভারত যেভাবে যে কোনো দেশে বিপর্যয়ের সময় যে পৌঁছে যায়, এই ভেনিজুয়েলা এত বড় বিপর্যয় হয়েছে, ভারত সেখানে পৌঁছে গেছে। ডাক্তার, নার্স, ওষুধপত্র সেখানে পৌঁছে গেছে, তারা সেখানে সেবা দিচ্ছে। ভারতের সৈন্য ইউএনের কথা মতো বিভিন্ন জায়গায় পিস কিপিং ফোর্স হিসেবে কাজ করছে, এটা বড় সংখ্যায় সৈন্যরা কাজ করছে, সেখানে পাঠাচ্ছে ভারত। তাহলে অন্তত এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের যে দ্বন্দ্বতা, আজকে যে আব্রাহাম অ্যাকর্ড নিয়ে তিনি এখন একটা জালের মধ্যে জড়িয়ে গেছেন, ভারত চেষ্টা করলে হয়তো সেটা ইরানের সঙ্গে ইসরায়েলের বা সৌদি আরবের বা এই জিসি কান্ট্রিগুলোর দেশগুলো একটা সম্পর্ক কিন্তু তৈরি করতে পারতেন। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া বা ন্যাটো যদি ভারতকে দায়িত্ব দিত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে এবং একটা সেটেলমেন্টে আনতে, সেটা কিন্তু একমাত্র নরেন্দ্র মোদী চেষ্টা করলে পারতেন। তিনি ইউক্রেনে গেছিলেন, কিন্তু তিনি বুঝেছেন যে যেখানে এত বড় বড় মাথারা আছে যারা সব ব্যাপারে নিজে প্রভুত্ব করতে চায়, আমার মনে হয়েছে
অতএব তিনি সেটাতে খুব একটা আর উৎসাহ দেখাননি। এবং ইউরোপের দেশগুলো বিশেষত ইউক্রেন নিয়ে, ক্রিমিয়া নিয়ে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধটাকে নিয়ে তারা কিন্তু একটা মস্ত পলিটিক্স করে। ইউরোপের সব দেশগুলো, যে ন্যাটোর সব দেশগুলো একমত আছে, একযোগ হয়ে ইউক্রেনের সঙ্গে সাপোর্ট করে রাশিয়ার সঙ্গে লড়াই করে, সেটাও কিন্তু করছে না। আর রাশিয়া এই আমেরিকার জন্য এখন ইরানকে সমর্থন করছে পিছন থেকে, যা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে খবরগুলো আসছে। কতটা সত্যি আমি তো আর রাশিয়ায় যে খবর নিইনি, আর চীনে ইরানেও যে খবর নিইনি। চীন এখন ইদানিংকালে বোঝে গেছে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করলেই আগামী দিনে তাদের লাভ। কারণ আমেরিকার যে আগ্রাসী নীতি, তাকে ঠেকাতে গেলে এই অঞ্চলে ভারত এবং চীনকে খানিকটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়ায়, একটা পরস্পর লাভজনক একটা যে আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিং এসে পৌঁছাতে হবে। ইদানিংকালে চীনের যে অ্যাম্বাসি দিল্লিতে, তাদের যে কথাবার্তা আমি আগে বলেছি, সেটা কিন্তু এখন প্রমাণ করছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে গুরুত্ব দিতেন, নরেন্দ্র মোদীকে গুরুত্ব দিতেন, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান তিনি নরেন্দ্র মোদীর মাধ্যমে বা তাকে সাথে নিয়ে বা তাকে দায়িত্ব দিয়ে করাতে পারতেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস যে সেটেলমেন্ট, সেটা ভারত এবং মোদী যেভাবে করতে পারতেন, তিনি যাকে বাজি ধরলেন পাকিস্তান, তারা কিন্তু করতে পারেনি, পারবেও না। কারণ তাদেরও বিশ্বাসযোগ্যতা নেই। ইসলামিক কান্ট্রিগুলোই তাকে এখন আর বিশ্বাস করছে না পাকিস্তানকে, সৌদি আরব বিশ্বাস করছে না, ইরান সন্দেহের চোখে দেখছে, ইরাক সন্দেহের চোখে দেখছে, আফগানিস্তানে তো এখন তো সাপে নেউলের মতো অবস্থা। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা ভারতকে দিয়ে করতে পারতেন, ভারতের যে অ্যাপ্রোচ, সে অ্যাপ্রোচের মধ্যে দিয়ে করতে পারতেন, সেটা তিনি কিন্তু মিস করেছেন। সম্মত এটা তার একটা ভুল হবে, আমার যেটা ব্যাখ্যাতে মনে হচ্ছে। আগামী দিনে এটা প্রমাণ হবে যে হাউ ফার ডোনাল্ড ট্রাম্প ইজ রাইট টু ক্রিয়েট এ টেন্স রিলেশনশিপ উইথ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ নরেন্দ্র মোদী। এবং আজকে যেভাবে এই সরকারটাকে অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে, দেশের মধ্যে একটা ফলস রেভলিউশনকে নাম দিয়ে, ফলস একটা অ্যাজিটেশনকে ছাত্র আন্দোলন নামে চালানোর জন্য পিছন থেকে সাহায্য করা হচ্ছে, এইটা কিন্তু ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে। আজকের দিনে কোনো কিছু চাপা থাকে না। তো বিষয়টা ডোনাল্ড ট্রাম্প একটু অন্যভাবে ভাবলে হয়তো আমেরিকা, ভারত, শুধু তাই নয়, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এমনকি ইউক্রেন রাশিয়ার যে সমস্যাটা, সেটা একমাত্র নরেন্দ্র মোদীজি যদি তার উপর বিশ্বাস করে, ভরসা করে সবাই যদি দায়িত্ব দিত, তাহলে তিনি হয়তো পারতেন এই বিষয়টাকে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের জায়গায় নিয়ে আসতে, এবং ইরানের সঙ্গে ইসরায়েল বা আমেরিকার যুদ্ধটা এই জায়গায় পৌঁছাতো না। বোঝানোর ক্ষমতা, ধারে ভারে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে, আর্থিক উন্নতিতে, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোতে ভারতের যে দৃষ্টিভঙ্গি এবং ভূমিকা, এই ভূমিকাকে যে দেশ অস্বীকার করবে, দে উইল লুজ, তারা লাভ করতে পারবে না, এটা গ্যারান্টেড। অ্যান্ড দিস হ্যাজ বিন অলরেডি প্রুভড। এইটা ডোনাল্ড ট্রাম্পের বোঝা দরকার ছিল। আগামী দিনে যদি এখনও সময় যদি বোঝেন, তার যদি শুভবুদ্ধির উদয় হয়, তার প্রথম তার কাজ হবে ট্যারিফ সমস্যাটা মিটিয়ে নেওয়া। তারপর কাজ হবে পাকিস্তান হাতটা ছেড়ে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে একটা দায়িত্ব দেয়। যদিও এখন পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, এরপরে আর ভারত বা নরেন্দ্র মোদীজি এই ব্যাপারে কোনো আর মাথা ঘামাবেন কিনা বা অগ্রসর হবেন কিনা, সেটা আগামী দিনে খুবই প্রশ্নের মুখে আছে। কারণ তিনি নিজেই এখন বহুবিধ ইন্টারনাল চ্যালেঞ্জে পড়েছেন। এখন থেকে সেই চ্যালেঞ্জগুলো সামলাতে হবে। একটা ফলস ক্রিয়েটেড প্রতিবাদ, তার পিছনে বিরোধী দলগুলোর মদত, পার্লামেন্টকে চলতে না দেওয়া, পার্লামেন্টে কোনো বিলকে আলোচনা না করা, অবিরত গোলপোস্ট চেঞ্জ করা, এইগুলোর পিছনে যদি কারণ ধরা যায়, তাহলে এর পিছনে তো একটা বড় কারণ, ভারতে অশান্তি করার জন্য যে শক্তিটা, ইন্টারন্যাশনাল শক্তিটা কাজ করছে, তারা তো অবশ্যই দায়ী হবে আগামী দিনে। 140 কোটি দেশ, ভারতের জনগণ অত বোকা নয়। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে নড়িয়ে দেওয়া ভারত অন্তত এত সহজে সম্ভব হবে না। এটা বাংলাদেশ, নেপাল নয়।
ভারতের একটা ডিস্ট্রিক্টের থেকে ছোট নেপাল, ভারতের একটা রাজ্যের থেকে অনেক ছোট বাংলাদেশ। পশ্চিমবঙ্গের যে আয়তন বাংলাদেশের তাই আয়তন হবে আমার যে অনুমান। ভারতবর্ষ অনেক বড় দেশ, 140 কোটি মানুষের দেশ। ভারতবর্ষ 7% জিডিপি এই ক্রাইসিসের মধ্যেও চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষ এই ক্রাইসিসের মধ্যেও এত মানুষের জন্য তেলের যে এনার্জি যোগান দিয়ে যাচ্ছে। মানুষের উন্নতির জন্য সর্বতভাবে সরকার, কেন্দ্রীয় সরকার লেগে আছে। কেন্দ্রীয় রাজ্য সরকার ডবল ইঞ্জিনের সরকার যেখানে সেখানে ব্যাপক আর্থিক উন্নতি হচ্ছে, মানুষের সমস্যার সমাধান হচ্ছে, ক্রাইং নিড, বেসিক ফেসিলিটিস মানুষের কাছ পর্যন্ত যে পৌঁছাচ্ছে। এই ইন্টারনাল যে গ্রোথটা, এই গ্রোথটা আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত ছিল। হিংসা করে কিছু লাভ হবে না, সম্পর্কটা মধুর করে তৈরি করলেই দু দেশেরই লাভ হবে। এটা আমার মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই ভুলটা একটা অলরেডি করে ফেলেছেন। দেখা যাক আগামী দিনে তার চলার পথটা কী হয়। শেষে ভারতে বিভিন্ন রকমের তার যে সিদ্ধান্তগুলো নিশ্চয়ই সেইভাবে বদলে ফিট ইন করে নেবে, যাতে করে নিজের সমস্যাগুলো সমাধান করে বিশ্বে ভারতের যে প্রভাব, সেই প্রভাবটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। সরকার সে চেষ্টা করে চলেছে অবিরত, আগামী দিনেও করবে। এই কেন্দ্রীয় সরকারের উপরে, মোদির উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে। সেই বিশ্বাসই ভারতের সম্পদ। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।